আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই, পাশাপাশি আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করতে চাই, সেটিও এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি উপস্থিত হয়েছেন স্টুডিওতে। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি, ডান দিক থেকে শুরু করছি। জনাব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুল হাসান হাবিব, পিএসসি, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও আইনের শিক্ষক, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব আল মামুন রাসেল, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম যে আন্তর্জাতিক বিষয়ও আসলে আলোচনার এখন বিষয় হয়ে গেছে, কারণ মধ্যপ্রাচ্য জুড়ে যেই উত্তেজনা সেটি নিয়ে একটু জানতে চাই। একটু শুরুতেই আমাদের সাথে একজন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাবিবুল হাসান হাবিব, আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু এই বিষয়গুলো নিরাপত্তা বা আন্তর্জাতিক এবং সিকিউরিটি বিষয়গুলো নিয়ে আপনি কাজ করছেন, যুদ্ধ তো বলাই যায় আসলে এখন যে পর্যায়ে গেছে, এবং সেটি মধ্যপ্রাচ্যে যেসব জায়গায় বাংলাদেশিরাও রয়েছেন সেসব জায়গায়ও ছড়িয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। যুদ্ধের গতিবিধি আপনি কেমন দেখছেন? কতদিন স্থায়ী হতে পারে? ট্রাম্প বলছে এটি 1 মাসের মতো বা এরকম হতে পারে, সেটি তার বিভিন্ন বক্তব্যে পাওয়া গেছে। আপনি কিভাবে দেখেন এই যুদ্ধ? আমি শুরুতেই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আর অতিথি দুইজন, মামুন ভাই এবং মোশাররফ ভাই, আপনাদের শুভেচ্ছা। তো আপনার এই প্রশ্নের উত্তরে বলতে চাচ্ছি যে আমরা যদি মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ইরানের অবস্থাটা বোঝার চেষ্টা করি, ওখানে প্রায় ৩৭ বছর রেজা শাহ পাহলভীর ওনার একটা স্বৈরশাসন ছিল, যেটা ১৯৭৯ সালে একটা গণ অভ্যুত্থানের কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, এবং তখন ইসলামিক রিপাবলিক অফ ইরান আত্মপ্রকাশ করে। এই গণ অভ্যুত্থানের বড় কারণটাই ছিল যে রেজা শাহ পাহলভীর সময়ে দেখা গেছে যে ইরানের মানুষের জীবন ধারা অত্যন্ত পশ্চিমা প্রেমিক হয়ে গিয়েছিল, এবং পশ্চিমা সংস্কৃতি তাদের মধ্যে খুব বেশিভাবেই গ্রহণ করা হয়েছিল। আর দীর্ঘমেয়াদী সময়ে থাকার জন্য, প্রায় ৩৭ বছর সরকার ক্ষমতায় থাকার জন্য তারা নির্যাতন নিপীড়ন করেছে, এবং দুর্নীতিরও একটা চরমপত্র তৈরি হয়েছিল। তো সেই কারণে তখন বিশেষ করে বামপন্থী সেকুলার যে গ্রুপগুলি ছিল আর ডানপন্থী ইসলামিক গ্রুপ, তারা সকলে এক হয়ে রেজা শাহর বিরুদ্ধে তারা অভ্যুত্থানে লিপ্ত হয়, এবং বিদেশে থেকে আয়াতুল্লাহ খোমেনি সেটা নেতৃত্ব দেন, এবং এক পর্যায়ে তারা এতে সার্থক হন। তখন থেকেই আমেরিকার সাথে যেই সম্পর্কটা ইরানের ছিল, আমেরিকান ইন্টারেস্ট বা পশ্চিমা ইন্টারেস্টের কারণে তারা ওখানে একটা কাউন্টার অভ্যুত্থান করার চেষ্টা করেছিল। সে সময় ইরানের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা, ইউএস এমবেসি প্রায় ৪৪৪ দিন সিজ করে রেখেছিল, যে কারণে তারা আর তখন কোনো ধরনের ওখানে কাউন্টার অ্যাকশনে যেতে পারেনি, এবং সেই ইসলামিক রিপাবলিকটা প্রতিষ্ঠিত হয়। এখন আমরা যদি চিন্তা করি যে ইরানের সাথে ইভেন অন্যান্য দেশগুলোর পার্থক্যটা হলো, ইরান একমাত্র দেশ ওখানে যারা শিয়া, আর বেশিরভাগ দেশগুলি হলো সুন্নি। পাশাপাশি আবার আপনার ইরান হলো নন আরব স্টেট, তারা ফার্সি ভাষায় কথা বলে, আর বেশিরভাগ দেশগুলি হলো আরবি ভাষায় কথা বলে। তো সেই জন্য ফার্সি সংস্কৃতি আরবি সংস্কৃতির মধ্যেও একটা ব্যাপক পার্থক্য আছে। এখন আমরা যদি নিরাপত্তার ইস্যুতে যাই, দেখা গেছে যে ওখানে যেই আরব স্টেটগুলো আছে, বিশেষ করে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব অ্যান্ড আরব আমিরাত,
এরা সাইজে অনেক ছোট, আর হিস্টোরিক্যালি তারা ইরানের সাথে একেবারেই যায় না। তো তারা তাদের স্বার্থের জন্য আসলে নিজেদের নিরাপত্তা ইস্যু এবং তাদের রাজতন্ত্রটাকে রেখে দেওয়ার জন্য তারা পশ্চিমা বিশ্বের সমর্থন নেয়। এবং একইভাবে দেখা গেছে যে তারা সবগুলো দেশেই মোটামুটি, স্পেশালি আমেরিকা তাদের ওখানে বেস করেছে। এবার যে ঘটনাটা ঘটেছে, ইরানে যে আক্রমণটা করেছে, ইরানের যে এই পাল্টা আক্রমণ, এর কারণ কি আমেরিকার বেস থাকা, নাকি আপনি যেই রেস টানছিলেন পেছনের যে পূর্ব না এখানে যে এক যেটা ধরনের হয়েছে দূরত্ব, সেটির কারণ? না, দূরত্ব না, এখানে আমেরিকান যে উপস্থিতিটা আছে, সেটাই আমেরিকার হামলার মূল এই কারণ। উপস্থিতিটা তাদের জন্য অবশ্যই বড় একটা হুমকি। এবং আপনি দেখেন মুসলিম হওয়া সত্ত্বেও অন্যান্য দেশগুলি তারা কিন্তু তাদের এয়ার স্পেস ব্যবহার করার অনুমতি দিয়েছে। প্রথমে যদিও কুয়েত বলেছিল দেবে না, বাট তারপরেও করেছে। এখন যদি এয়ার স্পেস ব্যবহার করতে না দিত, তাহলে তো ফাইটারগুলো এসে ইরানে অ্যাটাক করতে পারতো না। তো সেই জায়গাটায় তারা এই জন্যই যখন দেখলো যে তাদের লিডারশিপকেই একেবারে মানে নিশ্চিহ্ন করে দিয়েছে, ধরেন যে সুপ্রিম লিডার, দেন তাদের ডিফেন্স মিনিস্টার, তাদের গার্ড যে রেজিমেন্ট ফোর্সেস ওইটার যে প্রধান, সকলেই মারা গেছেন। তো তারা এখানে একটা কাজ করেছিল যে তারা এই কমান্ডটাকে বলেছিল যদি কোনো কারণে আমাদের নেতৃত্বের সমস্যা হয়, এটা ডিসেন্ট্রালাইজ কমান্ডে চলে যাবে। তো যে কারণে এখন দেখা গেছে যে এই ঘটনার পরে ডিসেন্ট্রালাইজ কমান্ডে যারা ছিল, ধরেন অধিনায়ক লেভেল বা এর উপরে, তারা কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিয়েই পরবর্তী এই আক্রমণগুলি করেছে এবং এটি কন্টিনিউ থাকবে, এবং এটা কন্টিনিউ করেছে এবং এটা তারা কিছুটা সাকসেস পেয়েছে। জি, আমি একটু যেতে চাই আল-মামুন রাসেল, একটু আপনার কাছে জানতে চাই, এই যে ইরানে হামলা এবং খামেনিকে হত্যা, এতে ইসরায়েলের বাইরে আর কোনো দেশ জড়িত আছে বলে মনে করেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার পড়াশোনা অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট এবং দর্শক যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, এটা তো দৃশ্যমান যে ইরানে যে হামলাটা হয়েছে, কে হামলা করেছে? ইসরায়েল করেছে, আমেরিকা করেছে। আচ্ছা, আমরা মূল প্রশ্নে আসি। আমি আপনার উত্তরটি পেয়েছি, আমি একটু জানতে চাই। হ্যাঁ জি জি, আমি প্রশ্নটা যেটা হচ্ছে, সরকারের বিবৃতিও প্রায় কাছাকাছি ছিল। জামাত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনিও একটি বিবৃতি দিয়েছেন এই হামলার, কিন্তু সেই বিবৃতির কোথাও যুক্তরাষ্ট্রের নামটি আমরা দেখিনি। এটা কি আসলে আপনার দৃষ্টিতে ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? দেখেন, প্রথম কথা হচ্ছে, আমরা এই জামাত কিন্তু মিছিল করেছে, একটা মিছিল আপনার করেছে, বিক্ষোভ মিছিল করেছে, প্রথম ঘোষণা দিয়েছে। এবং কি আমরা এই আশা করেছিলাম গভর্নমেন্টের পক্ষ থেকে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতিটা দিয়েছে, এই বিবৃতিটা হচ্ছে বাসুরের নাম মুখে না নেওয়ার মতো অবস্থা হয়েছে। হ্যাঁ, জামাত কিন্তু সরাসরি বিক্ষোভ করেছে। বিক্ষোভে যিনি প্রধান অতিথি ছিলেন সরাসরি আমেরিকা এবং ইসরায়েলকে করেছে। এরপর লিখিত বিবৃতিটা আমি দেখিনি। আচ্ছা, যদি দিয়ে থাকে এটাও আসলে সেম কথা, যে বাসুরের নাম মুখে নেওয়া ঠিক হবে না। আমি মনে করি এটা দৃশ্যমান, এখানে প্রত্যেকের জায়গা থেকে, জামাত হোক এবং সরকারি দল, পররাষ্ট্র মন্ত্রী হোক, ইসরায়েলের নাম অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের শব্দগুলো চুজ করা হয়েছে এবং সেখানে অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের সমালোচনা করেছে। না, আমি আপনাকে এটাই বললাম যে প্রথম কথা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকে এটা তো দৃশ্যমান কে হামলা করেছে। কিন্তু আমরা যদি, এটা আমাদের জন্য দুঃখজনক হবে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে যখন আমরা এটা প্রতিবাদ করব না। এটা আমাদের নাগরিক অধিকার, শুধু নাগরিক না, এটা মুসলিমে বলা হয় আল মুসলিম এখওয়াত, একটা মুসলিম আরেক মুসলমানের ভাই। তো সেই হিসাবে সরকারি দল এবং বিরোধী দল এবং প্রত্যেকের জায়গা থেকে এটাকে প্রতিবাদ করতে হবে। এবং এটা দৃশ্যমান এখানে কে হামলা করেছে, আমেরিকা, ইসরায়েল, সরাসরি ট্রাম্প তো যুদ্ধ ঘোষণাই করেছেন। হ্যাঁ, তো সুতরাং এটাকে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করে, এটাকে আমি কন্ডেম জানাচ্ছি। এখন কথা হচ্ছে, দেখেন এই যুদ্ধের যে অবস্থা, আপনি জানেন ইরান এমন একটি দেশ, আমরা তো আসলে সবসময় ওই দ্বন্দ্ব তৈরি করতে চাই, মানে আমরা যেখানে কোনো একটা দেখবো, আমরা সবসময় এটা খুঁজতে চাই। হ্যাঁ, আমরা যেমন এই হামলাটা অনেকেই প্রতিবাদ করছেন যে ইরানের যে হামলাটা হয়েছে এটা নিয়ে প্রতিবাদ করা যাবে না, তারা শিয়া সুন্নি একটা ডিসপিউট আমরা নিয়ে আসছি। আপনি দেখেন ইরান হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ যে দেশ কখনো কিন্তু পরাধীন ছিল না এবং ইরান কিন্তু কারো উপনিবেশ কখনো ছিল না।
তো সেই ইরানের রেজা পাহলভি যে 37 বছর তার স্বৈরাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীতে ইসলামিক রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশনের নেতৃত্ব দিয়েছেন ইমাম খামিনি, যেটা রুহুল্লাহ খামিনি ছিলেন, আয়াতুল্লাহ খামিনির আগে যিনি রুহুল্লাহ খামিনি ছিলেন, এবং তার 45 বছর আজকে ইসলামী রেভলিউশনের পথ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু ইরানের এবার সবচেয়ে বেশি, ইরানের এর আগে কিন্তু আমরা দেখেছি ইরানের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, ইরানের IRGCর প্রধান যিনি সোলাইমানি ওনাকে হত্যা করা হয়েছে, এবং ওনাদের পারমাণবিক যে বিজ্ঞানী 3 জনকে হত্যা করা হয়েছে। ইরান কিন্তু এভাবে তাদের প্রতিবাদ দেখাননি এর আগে, কিন্তু এবার যাদেরকে যতটুকু দেখিয়েছেন এবারেরটা আমরা ভিন্ন ইরানকে দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে তাদের যিনি বিপ্লবের ভূমিকা পালন করেছেন, তাদের গাইডিয়ান বলা হয়, আধ্যাত্মিক নেতা বলা হয়, মানে হচ্ছে আয়াতুল্লাহ খামিনি এমন একটা ব্যক্তি, তিনি কিন্তু একজন প্রেসিডেন্ট, হাজার হাজার প্রেসিডেন্টকে তৈরি করতে পারেন এমন একটা ব্যক্তি, এবং সকলের কাছে গ্রহণযোগ্য। ট্রাম্প চেয়েছিল এবং ইসরায়েল চেয়েছিল, নেতানিয়াহু চেয়েছিল যে আয়াতুল্লাহ খামিনিকে মেরে ফেললে, আপনি জানেন ইরানে কিছুদিন রাজনীতি বিক্ষোভ হয়েছে, প্রেসিডেন্টকে সরানোর জন্য একটা বিক্ষোভ হয়েছে। ট্রাম্প চিন্তা করেছিল যদি হত্যা করা হয় তাহলে এই বিক্ষোভটা আরও একটু বাড়বে এবং এই সরকারকে পতন করা যাবে। কিন্তু আপনি কি দেখেছেন, ইরানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। পুরো ইরান কিন্তু এখন কি ঐক্যবদ্ধ হয়েছে। আপনি কোথাও সরকার বিরোধী কোনো কিছু আপনি দেখেননি। তার কারণ হচ্ছে ইরানের আপনি দেখেন ইসলামপন্থীদের আধ্যাত্মিক নেতা যাদেরকে তারা ইমাম মনে করে, আপনি দেখেছেন বাংলাদেশে এক সময় বাংলাদেশের জামাতের অনেক লিডারকে কিন্তু ফাঁসি আদেশ দেওয়া হয়েছিল বা কার্যকর করা হয়েছিল, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যখন ফাঁসির ওয়ারেন্টটা দেওয়া হয়েছিল তখন কিন্তু সেদিন কিন্তু প্রায় 150 জন জীবন দিয়েছে, এবং কি শুধু পরবর্তীতে ফাঁসি থেকে এসে সেটা আবার ভিন্ন প্রসঙ্গ, আমি একটু কানেক্ট করছি, পরবর্তীতে কিন্তু ওনাকে ফাঁসি থেকে এসে যাবজ্জীবন দেওয়া হয়েছে। তার মানে আধ্যাত্মিক নেতাদেরকে যদি আপনি আঘাত করেন তখন কিন্তু আধ্যাত্মিক নেতা হিসেবে না আধ্যাত্মিক নেতাই তো আপনি যারা ইসলামপন্থী, যারা আপনি মনে করবেন যে দেখবেন আপনি যেমন কওমি অঙ্গন, বিভিন্ন লিডার নিয়ে কথা বলে, আমি শেষ করছি, এটা একটু শেষ করছি। কিন্তু আধ্যাত্মিক যারা নেতা আছে, আধ্যাত্মিক নেতা বলতে হচ্ছে যাদেরকে মানে ওন করে, সাধারণ মানুষ ওন করে। আপনি দেখেছেন সেই সময় কিন্তু সাইদি সাহেবকে যখন নিবে সাধারণ মানুষ নিবেছে, 150 জন যারা মারা গেছে তাদের মধ্যে প্রায় 50 জনের উপরে সাধারণ মানুষ মারা গেছে। আবার চাঁদে দেখাও গেছে, সেরকম মানুষও আমরা দেখেছি। চাঁদে কি দেখা গেছে আসলে আদৌ? সেটা ভিন্ন বিষয়, মাইকিং করে গুজব করে সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। আপনি এটি বললে সেটিও তো প্রাসঙ্গিক হয়ে যায়। এটা এইজন্য বললাম, আধ্যাত্মিক নেতাদেরকে যদি আক্রমণ করা হয়, আপনি যেন খামিনি কিন্তু আধ্যাত্মিক নেতা, এতদিন পর্যন্ত ইরান যখন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন যখন যেত তখন কিন্তু ইরানের কন্ট্রোল করতো কে? গার্ডিয়ান কন্ট্রোল করতো। গার্ডিয়ান বলতে হচ্ছে এই যে খামিনি, উনি কন্ট্রোল করতেন। কিন্তু এখন যখন ওনাকে হত্যা করা হয়েছে, এখন কিন্তু IRGCকে আর কন্ট্রোল করার কেউ নেই। ওনারা কিন্তু এই যে বেপরোয়া, মানে চরমভাবে, আপনি দেখেছেন আমেরিকার এমন কোন ঘাঁটি নেই, সবচেয়ে বড় কাতারের ঘাঁটিতে আক্রমণ করেছে, বড় বড় ঘাঁটি প্রত্যেকটা জায়গায় আক্রমণ করেছে। তার মানে ইরান, ট্রাম্প এই ইরানকে কখনো এক্সপেক্ট করে নাই, চিন্তা করতে পারে নাই যে ইরানের মানুষ এভাবে খেপে যাবে। তাদের যে উদ্দেশ্যটা ছিল যে খামেনিকে হত্যা করার মাধ্যমে সব শেষ হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি ওনাকে হত্যা করার মাধ্যমে ট্রাম্পের তার মানে নিজের কবরের গর্তটা আমার কাছে মনে হচ্ছে নিজেই খুলেছেন আর কি। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আপনার কাছ থেকে জানতে চাই এই বিশ্লেষণ যেটি বলছিলেন তিনি, যে ভাষণের নাম মুখে না নেয়া, সরকারের প্রথম বিবৃতিতেও সেরকমই ছিল, কোথাও যুক্তরাষ্ট্রের নাম ছিল না, উল্টো ইরানের মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় হামলার নিন্দা জানানো হয়েছে। পরে অবশ্য আবার আরেকটি বিবৃতিও এসছে। এখন এর প্রভাব, এই যুদ্ধের যে প্রভাব, আজকেও প্রায় 100-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় মানুষ আটকে আছে, বাঙালি যেখানে যাওয়ার কথা শ্রমিকরা তাদের যাওয়া আটকে আছে। বাংলাদেশের এবারের পররাষ্ট্র নীতি কি একটু যুক্তরাষ্ট্রের পক্ষে যাওয়ার কারণেই আমরা একটু রয়েস হয়ে চলছি, এরকম কিছু কিনা? এই প্রভাবটা কিভাবে মোকাবেলা? ধন্যবাদ রাসেল ভাই আপনাকে, আর আপনার দর্শক শ্রোতা অপর দুই বিজ্ঞ আলোচক সমরভাবে। তো আমরা প্রাসঙ্গিকভাবে নাম আসবে। দেখুন যে আমাদের ইরানের যে হিস্ট্রির যে বিষয়টা, এই বিষয়টা মোটামুটি আমাদের লেফটেন্যান্ট কর্নেল হাবিব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এখানে আসুন, আমার প্রতিক্রিয়াটা খুব মিশ্র। প্রথমটা হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তিনি বিপ্লবে সফল হয়েছিলেন। এইখানে যারা আন্দোলন সংগ্রাম এবং বিপ্লব করতে চান, এটা এদের জন্য পজিটিভ, এদের জন্য সাহস যোগায়। আবার দুঃসংবাদ আছে এখানে। রেজা শাহ পাহলভীকে যখন তার সাবাক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে মানবতা বিরোধী এই, তো এই
79 সাল থেকে এই পর্যন্ত ইরানে কত মানুষকে তারা ফাঁসি দিয়েছেন, তাদের বিরুদ্ধে কথা বললে, তাদের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিলেই ধরে ফাঁসি। এটা মানবতা, গণতন্ত্র কোনো কিছুতেই তারা যা যা বলেছিলেন রেজা শাহ পাহলভীর বিপ্লবের সময়, যে মানবতার কথা বলেছিলেন, যে সব কিছু হিউম্যান ডিগনিটির কথা বলেছিলেন, জাস্টিসের কথা বলছিলেন, কোনো কিছুই ইরানে থাকে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এখানে যে প্রতিক্রিয়াটা খুমেনিদের পক্ষে আছে, বিপক্ষেও আছে। এবং অতি সম্প্রতি তারা যত ফাঁসি দিয়েছেন বিক্ষোভে অংশগ্রহণের জন্য, এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না। আসুন, আমি আমার দেশে ভাসুরের নাম কিভাবে মুখে নেওয়া যায় না, একটা আমরা উদাহরণ দেখি। 2003 সালের 19শে জুন, আপনি দেখুন এখনই টান দিয়ে, 2003 সালের 19শে জুন কলিন পাওয়েল, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী, উনি বাংলাদেশে এসেছিলেন 72 ঘন্টার জন্য। কারণ পাকিস্তান বলল যে আমি গালফ ওয়ারে সৈন্য দেব যদি বাংলাদেশ দেয়, যদি বাংলাদেশ দেয় তাহলে আমি গালফ ওয়ারে সৈন্য দেব। কলিন পাওয়েল চিপায় পড়ে, আমি চিপা ইচ্ছা করে শব্দটা ইউজ করলাম, তো চিপায় পড়ে উনি আসলেন বাংলাদেশে, এসে 72 ঘন্টা ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, তার সাথে 2 বার দেখা করলেন উনি তার অফিসে, 2 বার ভিজিট করলেন। এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই সময়ের যে সেনাপ্রধান হাসান মাসুদ চৌধুরী, এদের সাথে আলাপ করলেন। আলাপ করে তারা সিদ্ধান্ত নিলেন যে না, আমরা মুসলমানের বুকে, মুসলমান সৈন্যরা বুকে গুলি চালাবে, আমাদের সৈন্য এই জন্য আমি দেব না। প্রথমবার উত্তর দিলেন। এর পরের বার উত্তর দিলেন জাতিসংঘ যদি এইখানে সৈন্য চায় আমরা বিবেচনা করব, দেখব বিষয়টা। আমাদের কলিগদের সাথে, ক্যাবিনেট কলিগ, আমাদের প্রতিরক্ষার যে যারা কর্তা আছেন এদের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নেব। এবং 2003 সালের পরেই তারা, আপনি দেখবেন যে এখানে হ্যারিকে টমাস নামে একজনকে পাঠিয়ে দিল। এবং হ্যারিকে টমাস 2005 সাল থেকে বলতে শুরু করলো যে বাংলাদেশের তৃতীয় শক্তির উত্থান হবে, যার ফলাফল হচ্ছে 1/11। তো আমি আপনাকে বলছি যে বেগম খালেদা জিয়া আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর চোখে চোখ রেখে না করে দিয়েছেন যে আমার সৈন্য আমি কুয়েতে পাঠাবো না, আমি ইরাক যুদ্ধে পাঠাবো না, তার ফলাফল হচ্ছে 1/11। তার মানে কি এবার আর বিএনপি ভুল করবে না, গালফ ওয়ারে পাঠাবো না, কথা বলছেন, গালফ ওয়ারে পাঠাবো না। এবং আমি আপনাকে বলি, আমি তখন ছাত্র সংগঠন ছেড়ে আমি জাসাস করি, জাসাসে বেগম খালেদা জিয়া অফিস থেকে আমাদেরকে বললেন তারা যে একটা বড় যুদ্ধ বিরোধী সমাবেশ করো মুক্তাঙ্গনে। আমরা জাসাস, বিএনপির কেউ বক্তৃতা করলাম না, সমস্ত শিল্পী, সাহিত্যিক এরা বক্তৃতা করলেন যে যুদ্ধ মানবতার জন্য কতটা ভয়াবহ, এই যুদ্ধ কন্টিনিউ হোক আমরা চাই না। এটা কলিন পাওয়েল থাকতে আমরা বাংলাদেশের মাটিতে আছেন ওই সময় আমরা একটা সমাবেশ করলাম। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপি মানবতার সপক্ষে যুদ্ধের বিরুদ্ধে, এইটা আমেরিকার সাথে হোক আর যার ইয়েতেই হোক, কথা বলতে কখনোই পিছপা হয় নাই। তো কখনোই এই যে যুদ্ধ বিরোধী মানবতার কথা যারা বলেছেন আমরা শুনি আর কি সবসময়, এরা কিন্তু এদের কারো মুখে শুনবেন না যে বেগম খালেদা জিয়া কলিন পাওয়েলকে না করে দিয়েছিলেন যে বাংলাদেশের সৈন্যদেরকে তিনি যুদ্ধে পাঠাবেন না, এটা কেউ বলে না, এটা খেয়াল করবেন, এটা বলে না। তো এই জন্য আমি শেষ করি, তো এই জন্য আমি আপনাকে বলি যে এই মার্কিন সাম্রাজ্যবাদ ধরুন কেউ বলেন, আবার আমরা মনে করি বিশ্ব মোড়ল তো আমেরিকা তো বটেই, বাই ওই ইউনিপোলার ওয়ার্ল্ডে তো আমেরিকাকে ফেলে দেওয়ার মতো অবস্থায় নাই কেউই। তো সেই ক্ষেত্রে বিএনপি যথাযথভাবে যেটুকুন যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া, বিএনপি এটা স্পষ্ট প্রকাশ করেছে আমি মনে করি। এবং এর বেশি খুব বাড়াবাড়ি করে লাভ নেই তো, কারণ খুমেনিরাও, এই যে খামেনিরাও, তারাও প্রচুর লোক মেরেছেন ইন্টারনালি, যে তাদের বিরুদ্ধে কথা বলেই মেরেছেন, তারা মানবতার পক্ষে কথা বলেন নাই। আর এইদিকে আমেরিকা যেটা করেছে সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত, যে কোনো ছোট রাষ্ট্র সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত। ইউক্রেন রাষ্ট্রকে সমর্থন করার কোনো কারণ নেই, বাট আমি রাশিয়ার বিরুদ্ধে কথা বলি এই জন্য যে ইউক্রেন একটা ছোট রাষ্ট্র, রাশিয়ার তুলনায় তাকে আক্রমণ করা যায় না। তো
তো এই নীতি থেকে আমরা মনে করি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রাইট আছে, এই রাইটে কেউ হস্তক্ষেপ করতে পারে না, আবার ইন্টারনালি কেউ মানবতার বিরোধী অবস্থানও নিতে পারে না, আবার সার্বভৌমত্বেও কারো আঘাত হানতে পারে না। আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাবিবুল হাসান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে যেটি আসলে আমরা বলছিলাম যে এর রেশটা তো নিশ্চয়ই বাংলাদেশের জন্য এর প্রভাব পড়বে, যদিও সরকারিভাবে আজকে বলা হয়েছে যে তেলের দাম আপাতত মানে তেলের খুব একটা সংকটে পড়বে না, কিন্তু আমরা যেটি বলছিলাম শ্রমিকদের বা তেলের কথা, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে তেলের প্রভাব পড়বে। এই মুহূর্তে বাংলাদেশ আসলে কি করণীয় আপনি? ধন্যবাদ। এই মুহূর্তে যদি যুদ্ধের পরিস্থিতির প্রভাব নিয়ে আমরা চিন্তা করি, এর মধ্যে অর্থনৈতিক প্রভাবটাই সবচেয়ে বেশি। কারণ হলো, আপনি যদি দেখেন, একটা হলো হরমুজ প্রণালী, আরেকটা হলো এডেন সাগর। এই হরমুজ প্রণালীটা পুরোটাই এখন ইরানের বিপ্লবী গার্ডের কন্ট্রোলে আছে এবং এটা তারা ক্রসিং নো করে দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আপনার এডেন সাগরটা হুতিদের নিয়ন্ত্রণে আগে থেকে আছে। এখন ইউরোপ প্লাস অন্যান্য দেশের যেগুলি আমরা নর্থের দিকে যাব, এই হরমুজ স্ট্রেটটা আছে, এটা ক্রস করে আমাদের যেতে হচ্ছে, অথবা ওই পাশ থেকে শিপগুলো এদিকে আসতে হবে। সেম উইথ এডেন। এখন বিকল্পভাবে যদি আমরা এটা অ্যাভয়েড করতে হয়, আমাদের পুরো আফ্রিকা থেকে উই হ্যাভ টু গো টু দ্য ওয়েস্টার্ন আফ্রিকা, সেনেগাল অ্যান্ড ওদিক দিয়ে এসে আটলান্টিক ক্রস করে আমাদের সব কিছু প্রকিউর করতে হবে, ইম্পোর্ট আইটেম। ইকুয়ালি আমরা যে ইউরোপে গার্মেন্টসগুলো পাঠাবো, এনি এক্সপোর্ট আইটেম উই হ্যাভ টু ডু দি সেম থিং। তো সেক্ষেত্রে আমাদের কস্টিং অনেক বেড়ে যাবে। তো যে কারণে প্রতিটা ইম্পোর্টেড আইটেমেরই কিন্তু আমাদের দাম বেড়ে যাবে এবং একটা বড় ধরনের ইনফ্লেশন হবে। আর পাশাপাশি আমাদের অতি প্রয়োজনীয় যেটা আছে এখন, ধরেন আমাদের স্পেশালি ফুয়েলটা তো আমাদের ওদিক থেকে এখন আসা একেবারেই ডিফিকাল্ট হয়ে গেছে। তো যে কারণে অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বেড়ে গেছে। তো আমাদের এই তেলটা আমাদের উপরও একটা ইফেক্ট হবে। আর এটা হওয়ার মানে হলো অল ট্রান্সপোর্টেশন কস্ট, মানে ইনল্যান্ড বলেন, ওয়াটার বলেন, এয়ার বলেন, সব জায়গায় কস্ট করে বেড়ে যাবে প্রতিটা আইটেমেরই। তো ট্রান্সপোর্টেশন কস্ট বাড়লে আমাদের প্রতিটা আইটেমের প্রাইস বেড়ে যাবে এবং আলটিমেটলি আমরা ইকোনমিক্যালি সিরিয়াসলি এফেক্ট হব। নেক্সট হলো, এখন সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হচ্ছিল, এলএনজি যেই গ্যাসটা, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এলএনজি যে আমার জানা মতে 4টা আমাদের শিপ ক্যারি করে আসে। এখন এলএনজির আমাদের বেস্ট সোর্সটা ছিল কাতার। এখন কাতার যেহেতু অলরেডি এফেক্টেড হয়ে গেছে, সেখান থেকে আমাদের এই এলএনজিটা আসা খুবই ডিফিকাল্ট। সো আমরা যদি এখন চিন্তা করি, একটা ফোর্সি করি যে আমাদের কাছে স্টক কত দূর আছে and how many days we can really go ahead. একটা এস্টিমেট কালকে আমি দেখেছি, আই থিঙ্ক ইট ইজ অনলি 28 days। এখন দেখেন 28 দিন যদি হয়, ওখান থেকে আমার প্রকিউর করব, আমি নেগোশিয়েট করব, আমি আসব, এসে আমার এলএনজি আবার চট্টগ্রামে ওইটা ওখানে আনলোড হবে, আমাদের লাইনে কানেক্ট হবে, তারপরে আমরা সিলিন্ডারে দিব, তারপরে আমরা এটা পাবো। সো এই জায়গাটা আমাদের একটা রিয়েল ক্রাইসিস মে ফেস জ্বালানিতে, একেবারে নিশ্চিত। সাথে ধরেন ইম্পোর্টেড সব আইটেমের মধ্যে আমাদের দামটা বেড়ে যাবে, একটা ব্যাপক মুদ্রাস্ফীতি হয়ে যাবে। পাশাপাশি যদি আপনি দেখেন, গত পরশুদিন থেকেই গোল্ডের রেট কীভাবে বাড়ছে, বেড়ে গেছে। গোল্ডের রেটটা বাড়ার কারণ হলো, মানুষ বিজনেসে যখনই দেখে যে আমরা নিশ্চয়তা পাচ্ছি না, তখন মানুষ গোল্ড কিনে ইন্টারন্যাশনাল মার্কেটে তারা এটা নিজের হাতে নিয়ে নেয়। তো তখন এই স্বর্ণের দামটা বেড়ে যাচ্ছে। তো আমরা ইকোনমিক্যালি খুব সিরিয়াস একটা এফেক্টে পড়ছি। পাশাপাশি আরেকটা জিনিস, যে আমাদের যারা ওখানে প্রবাসী যারা আছেন মিডল ইস্টে বিশেষ করে, তারা অলরেডি দেখেন যে ফ্লাইটগুলো চলছে না,
সবাই এয়ারপোর্টে গিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টা, কখন যাবে কখন যাবে। তো আমাদের বেশিরভাগ যারা রেমিটেন্স আর্নার যোদ্ধা বলি, তারা সবাই বেশিরভাগই মিডল ইস্টের। তো এই মানুষগুলো দেশে আসতে পারছে না, আবার যেতেও যারা পারছে দেশে না। আছেন তারা যেতেও পারছে তারা যেতে পারছে না, তাদের ভিসার মেয়াদের সমস্যা হয়ে যাচ্ছে, তাদের টিকেটিংয়ের সমস্যা হয়ে যাচ্ছে, ভাড়া বেড়ে যাচ্ছে। শুধু পাশাপাশি না, ওখানে যে সে বাসাটা ভাড়া করে থাকে সেই খরচটা সেখানেও তার বেড়ে খরচ যাচ্ছে। সো এটার একটা খুব বড় ধরনের অর্থনৈতিক প্রভাব আমাদের উপরে পড়বে। আবার খুব সাবমিশন থাকবে যারা সংশ্লিষ্ট আমাদের অর্থনীতির সাথে, সরকারের অংশ, আমার বন্ধু মানুষ ওখানে আছেন, তারা সকলেই আশা করি এটার একটা সমন্বিত উদ্যোগ নেবেন, যাতে আমরা জি। ভালো ফল পাই। আল মামুন রাসেল, একটু অন্য প্রসঙ্গে যাই আমরা। গণভোটের যে আলাপ, গণভোট নিয়ে আদালত গড়িয়েছে আদালতে, এবং যেটি আমরা দেখলাম যে গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের নিশ্চয়তা পেলে ডেপুটি স্পিকার পদ নিতে চায় জামাত, এর আগে নয়। এটি ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা এর আগে তাদের জামাতের এমন অবস্থান দেখেছি, জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না, কিন্তু আমরা পরে দেখেছি তারা স্বাক্ষর করেছে। জাতীয় সংসদ নির্বাচনের পর তারা শপথ নেবে না, যেহেতু বিএনপি সংস্কার পরিষদের শপথ নেয়নি। আবার দেখলাম যে তারা শপথ নিয়েছে। এবারে যে বিরোধী এই ডেপুটি স্পিকারের পদ, এটিও কি দিন শেষে 12 তারিখে আবার তারা নিয়ে নেবে বলে মনে করেন? দেখেন, প্রথম কথা হচ্ছে এর আগে যতগুলো নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, যেমন জুলাই সনদে যদি জামাত ওই সময় যদি এটা না করতো, কারণ জামাত দ্বিতীয় বৃহত্তর দল ছিল, ওই সময় যদি স্বাক্ষর না করতো তাহলে জুলাই সনদের স্বাক্ষর এটা হতোই না, আয়োজনটা হতো না। বিএনপির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে অনুরোধে পরবর্তীতে জামাত সেটাতে স্বাক্ষর করেছে, কিছু শর্ত দিয়েছে, বলেছে যে এই যে অর্ডার, যেমন ইন্ডেমনিটি অর্ডার করা, তারপর সংস্কার আদেশ করা, সেটি করলে ওনারা বলেছেন যে ওনারা করবেন, এরপরে জামাত স্বাক্ষর করেছে। তারপরে আপনি যখন নির্বাচন কমিশন থেকে 2টি চিঠি দেওয়া হয়েছে। একটা চিঠি হচ্ছে সংস্কার আদেশের শপথ নেওয়ার জন্য, আপনার গণপরিষদের শপথ নেওয়ার, সংবিধান সংস্কার শপথ নেওয়ার জন্য, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য। জামাতের পক্ষ থেকে পরে যখন সকালে আসলো, দুই পক্ষই, যেহেতু দুই পক্ষ মেনেই কিন্তু এতে আসে, শপথে আসে, হঠাৎ করে বিএনপি যখন শপথ নেওয়া হয়নি, জামাত কিন্তু আনুষ্ঠানিকভাবে বলে নাই আমরা শপথ নিব না, আনুষ্ঠানিকভাবে শপথ বলে নাই। এটা হয়তো পার্সোনালি কাউকে কোনো নেতৃবৃন্দকে জিজ্ঞেস করা হয়েছে, উনি হয়তো বলেছে যে আমি করব না, কিন্তু জামাতের অফিসিয়ালি কোনো ছিল না যে আমরা শপথ নিব না, এমন কোনো তথ্য দেওয়া হয়নি। পরবর্তীতে জামাতের আমি শপথ নিয়ে নিজেই বলেছেন, কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে আমরা অফিসিয়ালি বলিনি আমরা শপথ নিব না। এখন দেখেন গণভোটের বিষয়টা আসি। প্রথম কথা হচ্ছে আমাদের ইতিহাসের সবচেয়ে বড়, অফিসিয়ালি আসলে বলেননি, আমি সেটাই বললাম আর কি। হ্যাঁ, আর ডেপুটি স্পিকার এটা অফিসিয়ালি বলেছে যে আমরা ডেপুটি স্পিকারটা আমরা নিব যদি হচ্ছে সংস্কার এইটাই হয়, এরপরে হয়তো সিদ্ধান্ত নিবে, এটা তাদের বিষয়। কিন্তু ব্যাপারটা আসি, দেখেন আমাদের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চাই না। আপনি দেখেন শেখ হাসিনার পতনের অনেক কারণ বলে, কিন্তু বেসিক মূল কারণ যেটি বলেছিল সেটি হচ্ছে যে কোর্টের ঘাড়ে বন্দুক রেখে যে রায়টা নাও। আপনি দেখেছেন এর আগে হচ্ছে আপনার যে কোটা এটা বাতিল করেছিল, পরবর্তীতে কোর্টে দেখিয়ে কোটাটাকে আবার এটাকে চালু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আন্দোলন হয়েছে, আন্দোলন হওয়ার পরে লাস্টের দিকে কিন্তু স্পেশাল কোর্ট বসে আইটেমটে এগিয়ে নিয়ে এসে পরবর্তী যখন তার হাতছাড়া হয়ে গেছে, তখন কিন্তু তার শেখ হাসিনার হাতে আর কিছু ছিল না, পরবর্তী বাতিল করেছে, কিন্তু লাভ হয়নি, কারণ জনগণের। এখন দেখেন গণভোটটা কত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বর্তমানে। আপনি দেখেন আজকে যে রুলটা, আজকে 2টা রিট হয়েছে গণভোটের, আজকে রুলের শুনানি হয়েছে, আজকে রুল দিয়েছে, 4টা বিষয় রুল দিয়েছে। এক হচ্ছে সংস্কার, যে সংবিধান সংস্কার এটা কেন, আদেশটা কেন অসাংবিধানিক, দ্বিতীয় রুল দিয়ে কেন অসাংবিধানিক হবে না, এটার জন্য রুল দিয়েছেন। হ্যাঁ, 2টা রিট করেছেন, 2টা রিটের একটা রুল ছিল এটা। আরেকটা হচ্ছে যে গণভোট কেন হবে না, অবৈধ হবে না, সেটা নিয়ে রুল দিয়েছেন। তারপর রুল দিয়েছেন যে গণভোটের 4টি প্রশ্ন, এই প্রশ্ন কেন অবৈধ হবে না, সেটা নিয়ে রুল দিয়েছেন। এরপরে আরেকটি রুল দিয়েছেন যে আপনার 30টা যে একমত পোষণ করেছেন, 30টা কেন অবৈধ হবে না। আপনি দেখেন এই যে বিষয়গুলো নিয়ে আজকে রুল হয়েছে, এই রুলগুলো শুনানি করেছেন, আমরা দেখেছি কোর্টে রুলগুলো শুনানি করেছেন বিএনপির দুজন বড় নেতৃবৃন্দ ছিলেন। এই রুল তাদের পক্ষে যারা রিড করেছেন তাদের পক্ষে একজন হচ্ছে নির্বাহী কমিটির সদস্য গাজী সজল সাহেব ছিলেন, তারপর হচ্ছে বিএনপির যে আইনজীবী যে ফোরাম আছে সেই ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তহিদ সাহেব ছিলেন। ওনারা এর পক্ষে শুনানি করেছেন, রিটকারীর পক্ষে শুনানি করেছেন। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়, কারণ আপনি দেখেন
এই যে দুইটা আপনি বলেন এটা একটা অসাংবিধানিক, গণভোটটা সংবিধানে নেই, কিন্তু আপনি আমাকে বলেন তো সংবিধানে গণভোট নেই, কিন্তু সংবিধানে কি আমাদের 26 সালে ইলেকশন কি আছে? সংবিধানে আছে? সেটা তো সংবিধানে নেই। আমাদের সংবিধানে এই নির্বাচন আছে হচ্ছে 29 সালে। তো তাহলে আপনি এই ইংরেজিতে একটা প্রবাদ আছে যে চেরি পিকিং, মানে যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি গ্রহণ করবেন, যেটা আপনার সুবিধা হবে না সেটা আপনি গ্রহণ করবেন না। এটা আমি মনে করি এটা বিএনপির জন্য ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? আমার মনে হয় এজন্য আমি একটু শেষ করে দিচ্ছি, বিএনপির জন্য এজন্য ক্ষতি হবে কারণ ওনারা যে নির্বাচিত হয়েছেন, যে এটা কিন্তু সংবিধানের আলোকে নির্বাচিত হন নাই। আমাদের সংবিধানে কিন্তু 29 সালে নির্বাচন সংবিধান আলোকে, তাহলে ভবিষ্যতে আরেকটা সুযোগ হবে। আপনি দেখেন গণভোট দুইটা নির্বাচন, এই সরকার অন্তর্বর্তী সরকার দুইটা নির্বাচন জনগণের জনগণের ম্যান্ডেট নিয়ে দুইটা নির্বাচন করেছেন। একটা নির্বাচন হচ্ছে গণভোট আর একটা জাতীয় নির্বাচন। গণভোটটা হচ্ছে জাতীয় নির্বাচন হচ্ছে কে দেশ চালাবে, আর গণভোটটা হচ্ছে দেশটা কিভাবে চলবে। তাহলে আপনি 50% ভোট পেয়ে আপনি দেশ চালাচ্ছেন, কিন্তু 59% যারা ভোট দিয়েছে তারা দেশ কিভাবে চলবে সেটাকে আপনি অবজ্ঞা করছেন। তাহলে আলটিমেটলি ভবিষ্যতে বিএনপি নিয়ে প্রশ্ন আসবে, বিএনপি যে সরকার গঠন করেছে এই সরকার অবৈধ হবে এবং কি পরবর্তীতে এটা নিয়ে বড় একটা প্রশ্ন তুলে যাবেন। বিএনপি নিজের কবরটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে নিজে খুঁড়ছে এটার জন্য। মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেই গণভোটে রায় জনগণ দিল, আদালতের সেটি প্রশ্ন, জানি না আমরা রায় কি হবে, যদি রায় বিপক্ষে যায় যে গণভোট অবৈধ কারণ সংবিধানে নেই, তাহলে যে বিপ্লব বা যে বিদ্রোহ সংবিধানে নেই 24 আগস্টের, সেটি কি আসলে মানুষ চাইছে বলেই কি সেটি বৈধ হয় কিনা সেটি আপনার কাছে জানতে চাইব। পাশাপাশি সেই বিপ্লবের ফসল হিসেবে জাতীয় নির্বাচনে বৈধ হয় কিনা, যেই প্রশ্নটা তিনিও রেখেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া, শেষ থেকে শুরু করি। প্রথম কথা হচ্ছে পার্লামেন্ট যখনই ভেঙে যাবে তার থেকে 90 দিনের মধ্যে একটা নির্বাচন হবে। দৈব দুর্বিবেকের জন্য আরও 90 দিন। ওকে, এখন এর পরে যদি সময় পার হয়ে যায় তাইলে কি হবে? দৈব দুর্বিপাক তো হয়নি না, এর পরে 90 দিনের পরে কি হবে? এই তো বিষয়টা। 90 দিন থাকার কথা। উনার ডক্টর ইউনূস ছিলেন 1.5 বছর। তো জামাতে ইসলাম যদি মনে করে যে এই 1.5 বছর থাকাটা ডক্টর ইউনূসের অবৈধ হয়েছে, তারা আদালতে একটা মামলা করতে পারেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের দায়ে। সেটি তো তারা করছেন না, মনে করছেন না, করতে পারেন। এরপরে আসবে বিএনপির যে নির্বাচন, এই যে 12 তারিখের যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনটা বৈধ হয়েছে অবৈধ। ওকে, দ্যাট ক্যান বি। তো এখন আমি আপনাকে বলি যে যেহেতু রাসেল প্র্যাকটিসিং লয়ার, এই জন্য বলছি মুসলমানদের মধ্যে 3টা বিয়ে আছে, 3 ধরনের বিয়ে আছে। একটা হলো রেগুলার ম্যারেজ, একটা হচ্ছে ইরেগুলার ম্যারেজ, আর হচ্ছে ভয়েড ম্যারেজ, মানে একবারে শোনা মাত্রই এটা বাতিল। তো ইরেগুলার ম্যারেজে বাচ্চা কাচ্চা যা হয়, ভয়েড ম্যারেজে বাচ্চা কাচ্চা মেরে ফেলা হয় না। ইরেগুলার ম্যারেজে স্বামী স্ত্রী পারস্পরিক উত্তরসূরি হন না, উত্তরাধিকারী হন না, বাট সন্তানরা হয়। তো আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূসের যে ঘটনাটি, এই ঘটনাটি একটা ইরেগুলার ঘটনা, এটা সচরাচর ঘটে না, প্রতিদিন ঘটে না, জাতির জীবনে ঘটে না। তো এই জন্য 29 সালের জায়গায় বা 2024 সালের 5ই আগস্টের পরে 90 দিনের মধ্যে না হয়ে এটা একটা লঙ্ঘন হয়েছে। এটা যদি পার্লামেন্ট যদি শুদ্ধ করে নেয়, ইটস ওকে আমি মনে করি। যদি এটা বলে যে দৈব দুর্বিপাক তো হয়নি, কিভাবে আমি বলছি যেটা সংবিধান লঙ্ঘন হয়েছে, ডক্টর ইউনূস লঙ্ঘন করেছেন না, কিন্তু রেভলিউশন লঙ্ঘন হয়নি। তাহলে আমি আপনার রেভলিউশন কি সংবিধানে আছে? না, রেভলিউশন সংবিধান অনুযায়ী হয় না। পৃথিবীর কোথাও রেভলিউশন মানে, হ্যাঁ, সেটি কি মানে কিনা বিএনপি রেভলিউশন মানে কিনা? বিএনপি এটা একটা রেভলিউশন, এটা একটা অভ্যুত্থান। হ্যাঁ, মানে অভ্যুত্থানটাকে মানে কিনা। এবং অভ্যুত্থানের পরে যে ডক্টর ইউনূস যে শপথটা নিয়েছেন, সেইখানে বলেছেন আমি এই সংবিধানকে ডিফেন্ড করব, সমর্থন করব, রক্ষা করব। কথা বলছেন তো এই কারণে সংবিধান ডক্টর ইউনূসের সরকারটি শত বিতর্ক থাকার পরেও সাক্ষী 2 জনের জায়গায় 1 জন ছিল, বা সাক্ষী ছিলই না, যে বিয়ে আর কি ওই রকম লঙ্ঘন হলো। এটা একটা ঘটনা হয়েছে, বিয়েটা হয়েছে। তো সরকার হয়েছে সাংবিধানিক, সেই চেরি পিক, তার ভাষায় যদি বলি চেরি পিকিং এর মতোই হয়ে গেল না, যে যেটুকু বিএনপির আপনাদের পক্ষে যায় সেটুকু মানলাম, যেটুকু বিপক্ষে যায় বা আমার মন মতো হয়নি সেটা মানলাম না। আমি তো রাজনীতি করতে বসছি, আমি তো এখানে মরাল পুলিশিং বা মরাল করতে বসি নাই।
আমি আমার রাজনীতির প্রয়োজনে, আমার জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, আমার গণতন্ত্র রক্ষার প্রয়োজনে আমি অনেকটা এইরকমই করব। আমি আমার সুবিধা যেটা জনগণ, আমি আমার ইস্তেহারে অনুযায়ী, আমার ইস্তেহারে বর্ণিত যা বিষয়াবলী আছে, এই জন্য আমাকে ভোট দিয়েছে। আমার 31 দফা আমি অনেক দিন ধরে প্রচার করি, আমাকে ভোট দিয়েছে। আর 31 দফা আমি সেইটুকুনি করব যতটুকুনি আমি নোট অফ ডিসেন্ট দিয়ে বলছিলাম। নোট অফ ডিসেন্ট সহকারে আমার যে 31 দফা আছে আমার কাছে, আমি যেটা স্বাক্ষর করেছি সেইটা আমি বাস্তবায়ন করব। গণভোটের রায় বা জনগণের রায়কে বিএনপি মানে না। যেটা আমি আপনি বলছি, গণভোটে যে মানুষ রায় দিল সেটা যেটা আপনি শুনুন, যেটা ডক্টর ইউনূস আমার সাথে 468, 469 and 471 জালিয়াতি করেছেন, ওই জালিয়াতির বিষয় মানা তো আমার দায়িত্ব না। সেটা তো জনগণ রায় দিয়েছে, জনগণ তো হা ভোটে ভোট দিয়েছে। আমি যদি এখন এই জুলাই সনদ আমার সহ, আমার নোট অফ ডিসেন্ট সহ আমি সংশোধন করে আবার গণভোটে দেই, জনগণ আমাকে এর চেয়ে বেশি ভোট দিয়ে সমর্থন জানাবে। আর একটা কথা, আমি আরেকটা কথা বলি, গণভোট দ্বারা পৃথিবীর কোনো গ্রামার, আইনের গ্রামার বলে না গণভোট দ্বারা আইন প্রণয়ন করা যায়, গণভোট দ্বারা সংবিধান সংশোধন করা যায়, গণভোট দ্বারা সংবিধান সংশোধন করা যায় না। জনগণ তার সার্বভৌম ক্ষমতা দিয়ে পার্লামেন্টে তার প্রতিনিধি পাঠায়, তারা আইন করেন এবং তারা আবার রিফেরি করেন। যদি বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ হয় তখন আবার যান, বলেন যে আমরা এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, আপনারা আবার বিবেচনা করে দেখুন। দ্যাট ইজ কল্ড। আলোচনায় ফিরছি, তার আগে একটি বিরতি নিয়ে আসি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আল মামুন রাসেল, আপনার কাছে শুরুতে আসতে চাই, যেটি নিয়ে কথা বলছিলেন যে সংবিধান সংস্কারের জন্য সংসদে আলোচনায় যথেষ্ট, অর্থাৎ সংসদের মাধ্যমেই সংবিধান সংস্কার হবে। কেউ কেউ বলছেন যে এবারের সংবিধান সংস্কারের যে প্রস্তাব সেটি সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে হবে, সে কারণে গণভোট দরকার। আসলেই কি গণভোট দরকার? জি, আমি গণভোট দরকার। এর আগে আমি মোশাররফের একটা বিষয় একটু আসি। মোশাররফ বললেন যে এই সরকার 180 দিন থাকার কথা ছিল, আমাদের সংবিধানে বলা আছে যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, সেটা 1.5 বছর কন্টিনিউ করেছেন। এটা হচ্ছে উনি একটা ম্যারেজের সাথে তুলনা করছে, ইররেগুলার ম্যারেজ, যে ম্যারেজের ইররেগুলার ম্যারেজের হিসেবে ধরেছেন। কিন্তু ইররেগুলার ম্যারেজের মধ্যে আমরা জানি তার যে সন্তান হয়, এই সন্তান উত্তরাধিকারও পায় না, এই সন্তানের কোনো অধিকারও থাকে না, ইররেগুলার পায় না, ইররেগুলার পায় না। আমি একটু আসি, এখন দেখেন তাহলে এই যে এই নির্বাচনটা যদি ডক্টর ইউনূস যদি ইররেগুলার ম্যারেজ করেন, তাহলে ডক্টর ইউনূসের কিন্তু সন্তান কিন্তু বর্তমান যে যারা নির্বাচিত হয়েছেন তারা, তাহলে আপনি আবার বললেন আপনি সংসদে গিয়ে সন্তান বাবাকে বৈধতা দিবেন, মানে সন্তান, অবৈধ সন্তান আবার বাবাকে কি বলে এই বৈধতা দিবেন। এটা আমরা একটু অবাক হই। আমি মনে করি আপনি এই সংবিধানে একটু মানবেন না, এটা কখনো হয় না। দেখেন আমাদের সংবিধানের 4 খতে বলা আছে যে শেখ মুজিবুর রহমান প্রতিকৃত, জাতির পিতার প্রতিকৃত। এটা হচ্ছে আপনি 4 খতে বলা আছে এর প্রতিকৃত। আপনি দেখেছেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনার পিছনে কিন্তু বলা আছে 4 খতে শেখ মুজিবুর রহমানের ছবি সব জায়গায় থাকতে হবে, সরকারি, অফিসিয়ালি, সাহিত্যসাহিত্য সকল প্রতিষ্ঠানের পিছনে থাকতে হবে। এবং কি 7 কতে বলা আছে এটা আপনি চাইলেও 142 যেটা দিয়ে সংবিধান পরিবর্তন করা যায়, সেটা চাইলেও প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এটা আপনি পরিবর্তন করতে পারবেন না। মানে আপনি 2/3 মেজরিটি পাওয়ার পরেও আমাদের 7 খতে বলা আছে যে আপনি 2/3 মেজরিটি পাওয়ার পরে 142 দিয়ে যে সংবিধান যে বেসিক স্ট্রাকচার, প্রথম ভাগ, দ্বিতীয় বিভাগ, এই বিভাগ আপনি পরিবর্তন করতে পারবেন না। তার মানে হচ্ছে দেখেন এবার যে সংস্কার, আপনি বলেন গণভোট কেন প্রয়োজন, যে প্রশ্নটা আসলেন, দেখেন প্রথম কথা হচ্ছে আপনি সংবিধানের কিছু বেসিক স্ট্রাকচার আছে, এটা চাইলে আপনি 142 দিয়ে পরিবর্তন করতে পারবেন না। এবারে যে ঐক্যমত্য কমিশনে যে এগুলো আসছে, 30টা আসছে, এর অনেকগুলো বেসিক স্ট্রাকচার আছে। যেমন আপনি মূলনীতি পরিবর্তন করবেন, এই মূলনীতি আপনি 2/3 মেজরিটি দিয়ে সাধারণ সংসদ দিয়ে পারবেন না, আপনার জন্য গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, গণপরিষদ লাগবে। গণপরিষদ ছাড়া আপনি এটা করতে পারেন। গণপরিষদের জন্য আপনাকে 2/3 মেজরিটি দিয়ে হবে না, জনগণ আপনাকে ম্যান্ডেট দিবে, পরে গণপরিষদ হবে, সে গণপরিষদের আলোকে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। সুতরাং সেটা দিয়ে হবে না। তারপরে আপনি দেখেন ওনারা বলেছেন আমরা রাজনীতি করতে আসি, আমরা মোরাল শিক্ষা দিতে আসি নাই। আপনি দেখেন রাজনীতির সাথে আপনাকে মোরালিটিকে যদি আপনি বিপরীতে নিয়ে যান, এটা খুব ক্ষতিকর, ভয়ঙ্কর জিনিস। ওনারা বলেছেন ওনারা ইশতেহারের মাধ্যমে জনগণ ওনাকে ভোট দিয়েছে, শুধু ইশতেহারের মাধ্যমে জনগণ ওনাদেরকে ভোট দেয় নাই। ওনারা ক্যাম্পেইন করেছেন গণভোটের জন্য। ওনাদের আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি গণভোটের জন্য হাঁয়ের ক্যাম্পেইন করেছেন। জনগণ এই ক্যাম্পেইন, এই সংস্কার মেনে নিচ্ছেন এবং ইশতেহার দুইটি নিয়ে জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে এবং সেই জনগণ 59%
50% ঠাকুর জনগণ একটু ভোট আপনার দিয়েছে, কাছ থেকে জানতে আপনি চাই। মাত্র 50% ম্যান্ডেট পেয়ে জি, নিশ্চয়ই 59% জনগণের ইচ্ছাকে আপনি বাদ দিতে পারবেন না জি, কখনো। সেটি নিয়ে নিশ্চয়ই তিনি বলবেন। মোশাররফ ঠাকুর একটু আপনার কাছ থেকে জানতে চাই, আজকে যেই আদালতের রিটের পর ভাই, এটি গতকালও বলেছে আইনজীবী শিশির মনি বলেছেন গণভোটের ফলাফল চ্যালেঞ্জে সরকারের ইন্ধন রয়েছে। বিএনপি নেতাদের যে চাওয়া বা আপনার যে বক্তব্য তাতে কি এক ধরনের আমি ইঙ্গিত আপনাকে নয়? বলি যে আপনি দেখুন যে ডক্টর ইউনূসের সময় যে সংবিধান সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে, এমনকি 116 অনুচ্ছেদ যেটা আছে অধস্থন আদালত নিয়ন্ত্রণের ক্ষমতা সরকার ছিল, সেটাও এখন অকার্যকর হয়েছে, ইনফ্রাকচুয়েটেড। তো আর গেল এক উত্তর হয়েছে। তো এইখানে উচ্চ আদালতের ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণের কোনো প্রশ্নই নাই। নাম্বার 2 আসেন, চাইল্ডের কো কোথা থেকে আসলো? চাইল্ডের কো আসছে 15তম সংশোধনী, যেটা 15th অ্যামেন্ডমেন্টে আসছে। হাসিনা এটা মেজরিটি দিয়ে 2/3 মেজরিটি দিয়ে করেছেন, গণভোটেও যান নাই। তো আমি 2/3 মেজরিটি দিয়ে এটা বাতিল করব। চাইল্ডের কো, সাতের কো, সাতের কো, সাতের ক হইল সংবিধান সংশ্লিষ্ট অপরাধ বা সংবিধান অবাতিলযোগ্য, এই তো 2টা অনুচ্ছেদ। তো আমি হাসিনা যেহেতু এটা ইনক্লুড করছিল চাইল্ডের কো 2/3 মেজরিটি দিয়ে, আমি 2/3 মেজরিটি দিয়ে বাতিল করব। সাতের খ আমি ক খ বাতিল করব। নাম্বার আর আসুন আগে, তো হাসিনার যেটা এইটা কিনে আপনি টানছেন কেন? হাসিনার এইটা অলরেডি সুপ্রিম কোর্টে অ্যাফিলিয়েট ডিভিশন বাতিল করে দিয়েছে। আমি আপনাকে বলছি কোর্টের হাত অনেক লম্বা, শুধুমাত্র আদালত এই পার্লামেন্ট ভবনের ওয়াল স্পর্শ ব্যতীত। তো সেইখানে আদালত আমরা যে কাজগুলি ডক্টর ইউনূস করেছেন, এই কাজগুলি ক্যারিকেচার না করে বরঞ্চ আদালতের কাছে যদি আমরা যাইতাম, সুপ্রিম কোর্টের কাছে যাইতাম যে এই বিষয়গুলি আমাদেরকে ঠিকঠাক করে দেন, অনেক সুবিধা হতো। আমি আপনাকে বলছি আজকে যে এই গণভোট টনভোটের কোনো প্রয়োজন ছিল না। এবং আমি আপনাকে বলি চাইল্ডের ক, সাতের ক, সাতের খ, হাসিনা 15th অ্যামেন্ডমেন্টের পরে কোনো গণভোট করে নাই, আমার গণভোটের দরকার নাই। আমি সাতের ক, খ এবং চাইল্ডের ক এটা অলরেডি আদালত বাতিল করে দিয়েছে। এইগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রশ্নই নেই এবং আমার এটাতে যেতেও হবে না। আমি শুধু পার্লামেন্টে আদালতের রায়কে কার্যকর এইটুকুন অনুমতি দিলেই এনাফ। ভোটের আগে বিএনপির বক্তব্য আর এখনকার বক্তব্য আপনি কিছুটা ফারাক আমি দেখতে আপনাকে বলছি পাচ্ছেন? একটু ফারাক, একটু ফারাক। মানে এর কারণটা কি একটু আসলে? ফারাক, যেহেতু বহুবার ভোট- বলছি তো। যে আমার ভোটে বাচ্চা যেতে যখন- হবে যে কোনো ভাবে। আমার বাচ্চার হাতে যখন দুধারে একটা খঞ্জর নিয়ে যখন এইভাবে ঘুরাইতে শুরু যে কোনো করে, ভাবে নির্বাচনে হয় বাচ্চা- জিতে আসার জন্য। বাচ্চা নিজে মরে যাবে অথবা অথবা আমার স্ত্রী মারা যাবে। এই জন্য আমি আমার বাচ্চাকে বাঁচানোর স্বার্থে অনেক কিছু বলি। বাচ্চা বলে যে বাবা এটা ভেঙে ফেলি, আমি ভেঙে ফেলো। বাবা এইটা কেটে ফেলি, তোমার চাদরটা কেটে ফেলি, আমি কেটে ফেলো। বুঝতে পারছি নিশ্চয়ই। ওইটা আমার হাতে দাও। যে হাবিবুল হাসান হাবিব, আমি একটু এই আপনার ইস্যুতে কাছ একটু থেকে কথা যে বলবো। আমি এই ইস্যুতে আপনার কাছ থেকে জানতে চাই যে এখনকার যে জটিলতা আবার তৈরি হয়েছে, জি। সেটি কি রাজনীতির আবার পুরনো সংস্কৃতির মতো কোনো কিছু দেখতে পাচ্ছেন নাকি নতুন কিছু? আচ্ছা, এখানে শুরুতে আমি বলি যে মোশাররফ ভাই বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার যে আগে কনসেপ্টটা ছিল সেটা ছিল সর্বোচ্চ 90 দিন, 3 মাসের মধ্যে নির্বাচন করার বিষয়। ডক্টর ইউনূসের যে গভর্নমেন্টটা থাকলো তারা এটা এক্সটেন্ড করেছে। এখানে একটা মৌলিক পার্থক্য আছে, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। মৌলিক পার্থক্যটা হলো অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা ফর্ম অফ গভর্নমেন্ট, ইট মে কন্টিনিউ ইভেন 2 years 3 years, এটা একটা গভর্নমেন্ট। আর তত্ত্বাবধায়ক সরকারটা রিয়েলি 90 days, ওটার মধ্যে তাদের রুটিন ওয়ার্কস তারা করবে। এবং এই অন্তর্বর্তী সরকারের কনসেপ্টটা আমাদের দেশে ছিল না। আপনি যদি দেখেন পাকিস্তানে এখন শাহবাজ শরীফ যখন ইমরান খান অ্যারেস্ট হওয়ার পরে যে সরকারটা হয়েছিল, প্রথমে কিন্তু অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট হয়েছিল এবং ফর শর্ট টাইম তারপরে ইলেকশন করে তারা আসছে। বাট আমাদের এখানে যেহেতু এই ধারণাটা ছিল না, তখন কিন্তু প্রধান বিচারপতির কাছ থেকে একটা আদেশ নিয়ে আসা হয়েছিল যে সেই আলোকেই এটা আমরা ফর্ম করলাম। এখন এইটা বৈধতা পেল। আচ্ছা, এখন অন্তর্বর্তী সরকার চিন্তা করবেন কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে নির্বাচন করবেন। তারা একটা ডিক্লারেশন দিয়েছিলেন যে আমরা 3টা মৌলিক জিনিস নিয়ে কাজ করব। একটা হলো গণহত্যার বিচার করবে, দ্বিতীয়টা তারা কিছু সংস্কার করবে, তৃতীয়টা হলো তারা নির্বাচন। জি জি। এখন যদি এই 3টা মৌলিক জায়গায় আপনি চিন্তা করেন, তারা নির্বাচন করেছে, তারা বিচার আচারের একটা পর্যায়ে চলে আসছে শুরু করেছে। কিন্তু সংস্কারের প্রশ্নে এসে এখন যে সরকার ক্ষমতায় আসলো তারা এসে একটু
বাধা দিচ্ছে, এখানে- আমাদের আলোচনা শেষ করতে জি। হচ্ছে সময় স্বল্পতার জি। জন্য। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।